সালাম আলাইকুম। ফিরে এসেছি আমি বাংলা বইয়ের কৃতি সন্তান প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ওরফে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সরীসৃপ নামক মূল গল্পগ্রন্থের অন্তর্গত নদীর বিদ্রোহ নামক গল্পটির দ্বিতীয় অংশ নিয়ে আজ আলোচনা। তো গত পর্বে যা ঘটেছিল সেগুলো আমরা একটু কল্পনার জগতে নিয়ে এসে স্মরণ করে দেখি। আমরা দেখেছিলাম যে নদের চাঁদ তার যে নদীকে দেখার একটা ঔৎসুক্য, একটা আগ্রহ, একটা ঐকান্তিক ভালোবাসা, সেই ভালোবাসার নিরিখে এসে যেহেতু 5 দিন নদীকে দেখেনি, তাই নদীকে দেখার জন্য তার ঔৎসুক্য নিবারণের জন্য সে 5 দিন পর যেদিন বিকালে বৃষ্টি থামলো, সেদিন সে মেঘাচ্ছন্ন আকাশ দেখেও নদীকে দেখার জন্য রওনা হয়েছিল। এবং যেতে যেতে সে বিভিন্ন ধরনের নদীকে নিয়ে বিভিন্ন ধরনের কল্পনা করতে থাকে। তার দেশের নদী, তারপর কর্মস্থলের নদীকে নিয়ে সে একটা পার্থক্য করার চেষ্টা করে এবং এরকম বিভিন্ন ধরনের কল্পনা করতে করতে শেষ পর্যন্ত সে ওই তার কর্মস্থলের নদীর কাছে গিয়ে, যেখানে ব্রিজ, যার উপর দিয়ে ব্রিজ আছে যে নদীর উপর দিয়ে, সেখানে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে উপস্থিত হয়ে সে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে। সেখানে সে নদী যেন ক্ষেপে উঠেছে, সে যেন ক্রোধে উন্মত্ত হয়ে উঠেছে, সে যেন বিভীষিকাময়ী হয়ে উঠেছে, সে যেন বিধ্বংসী হয়ে উঠেছে। এরকম একটা রূপ সে প্রত্যক্ষ করলো, সে বলতে অর্থাৎ নদের চাঁদ। তো সেখানে নদীকে তার অপরিচিত মনে হলো, তার চেনা নদীকে অপরিচিত মনে হলো সেরকম রূপ দেখে, যা সে আগে কখনো দেখেনি। অপরিচিত রূপ মনে হওয়ার পর তারপরে যে পরিচ্ছেদগুলো শুরু হয়েছে, অর্থাৎ আজকে যে দ্বিতীয় অংশ আমি শুরু করছি, আমরা সকলেই মনোযোগ সহকারে শুনবো, দেখব, অর্থাৎ আমার কথাগুলো তোমরা শুনে কল্পনার জগৎ দেখার চেষ্টা করবে। শুরু করি। ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। একটা এখানে বর্ণনা দিয়ে দিয়েছে যে নদের চাঁদ কোন স্থানটাতে বসে প্রতিদিন নদীকে দেখত। ব্রিজের মাঝামাঝি যে এক ধারক স্তম্ভে, অর্থাৎ পিলার, তোমরা দেখেছো নদী ব্রিজ, যে মানে বিশাল মোটা মোটা বড় বড় যে ধারক স্তম্ভগুলো, পিলারগুলো, সেই পিলারের একটু শেষ প্রান্তে গিয়ে সে ওখানে বসে প্রতিদিন নদীকে দেখে। ওই স্থানে বসে সে প্রতিদিন নদীকে দেখে। আজও সে সেইখানে গিয়া বসিল, অর্থাৎ সেখানে বসলো 5 দিন পরে, সেখানে গিয়ে বসলো যেখানে সে বসতো। নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিতেছে। আর নদীর স্রোত তো দ্রুত বেগে আসছে, সেই ক্রোধে উন্মত্ত ভয়ানক নদী স্রোত যাচ্ছে, আর সেই যে ধারক স্তম্ভগুলোতে গিয়ে জোরে আঘাত পাচ্ছে, আর এরকম করে জলটা ঘুরে ফেনিল আবর্ত রচনা করছে। তোমরা নিশ্চয়ই এরকম অনেকেই দেখেছো, সবাই হয়তো দেখোনি। তো নদীর স্রোত ব্রিজের ধারক স্তম্ভে বাধা পেয়ে ফেনিল আবর্ত রচনা করছিল, সেটাই নদীর চাঁদ দেখলো। এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে, ব্রিজের এত কাছাকাছি জল উঠে এসেছে যে কি মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায়। সে যেখান থেকে বসে আছে মনে হচ্ছে ইচ্ছা করলে এরকম করে জলটা স্পর্শ করা যাবে। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। নদের চাঁদের ওই রকম ক্রোধে উন্মত্ত নদী দেখেও কি আনন্দ হতে লাগলো, একটা আলাদা ধরনের ফিলিংস জেগে উঠলো নদের চাঁদে সেরকম বিধ্বংসী নদীর রূপ দেখে। পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুঁড়িয়া দিল। পকেটে একটি পুরাতন চিঠি ছিল, সেই চিঠি বার করে ওই নদীর স্রোতে ছুঁড়ে দিয়ে দিল। কে? নদের চাঁদ। কোথায় ছুড়লো? নদীর স্রোতে। কি ছুড়লো? চিঠি, পুরাতন চিঠি। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হয়ে গেল চিঠিখানা। আরে সেই চিঠিটা চোখের পলকে এক নিমেষে একদম অদৃশ্য হয়ে গেল। জল পাক খাচ্ছে, ঘুরে চিঠি হাওয়া, অদৃশ্য। মনে হচ্ছে নদের চাঁদ আর নদী লুকোচুরি খেলছে। আমি তো অনেকে ছোটবেলায় লুকোচুরি খেলেছি, কোথাও গিয়ে লুকিয়ে টুকু চাক এরকম খেলি না? অনেকেই খেলেছি। কে খেলেছে? কেবল কে খেলেনি? অনেকেই খেলেছি আমরা। তো এই নদের চাঁদ ওই নদীর সঙ্গে ওই লুকোচুরি খেলা খেলছে চিঠি ছুঁড়ে। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল। নদীর এই পাগলামি,
নদী যেভাবে খেপে গেছে উন্মত্ততার জন্য অর্থাৎ পাগলামির জন্যই নদীর জলপ্রবাহকে আজ তার জীবন্ত মনে হচ্ছে নদী যেন আজ জীবিত বেঁচে আছে। বোঝা যাচ্ছে তার প্রাণ আছে, এই তো পাক খাচ্ছে, এই তো স্রোত যাচ্ছে, নদী জীবিত, এরকম মনে হচ্ছিল নদের চাঁদে। তার সঙ্গে খেলায় যোগ দিয়ে চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়েছে। নদের চাঁদের সঙ্গে নদীও যেন খেলছে। ওই যে বললাম খেলার কথা আগে বললাম, নদের চাঁদের সঙ্গে যেন নদীও লুকোচুরি খেলছে। নদের চাঁদ চিঠি ফেলে দিল আর নদী যেন নদের চাঁদকে বলছে এই তো তোমার চিঠি লুকিয়ে ফেললাম, এরকম একটা বিষয়। এরকম যেন নদের চাঁদ আর নদী খেলছে। তাহলে কে খেলছিল? নদের চাঁদ আর নদী। দ্বিতীয় অংশের দিকে আসি। দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। চিঠি পকেটেই ছিল। এই লাইনটাতে থেকে অনেক প্রশ্ন হতে পারে যে দুদিন ধরিয়া অবিশ্রান্ত বৃষ্টির সঙ্গে সুর মিলাইয়া, নদের চাঁদ দুদিন ধরে যে অবিশ্রান্ত বৃষ্টি, সেই বৃষ্টির সুরের সঙ্গে তালে তাল মিলিয়ে সে কি করেছিল? নদের চাঁদ বউকে, কাকে? ওর বউকে, তার পত্নীকে কি করছিল? একটা 5 পৃষ্ঠাব্যাপী, ক পৃষ্ঠা? 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখছিল। তাহলে নদের চাঁদ দুদিন অবিশ্রান্ত বৃষ্টির সঙ্গে সুর মিলিয়ে তাল মিলিয়ে নিজের বউকে, নিজের পত্নীকে, নিজের ওয়াইফকে একটি বিরহ বেদনাপূর্ণ 5 পৃষ্ঠাব্যাপী চিঠি লিখছিল। বউকে লিখছিল প্রেমের চিঠি। অর্থাৎ নদের চাঁদের কলম দিয়ে যেন কলমের কালি বেরোচ্ছিল না, নদের চাঁদের কলম দিয়ে যেন প্রেমের রস বেরিয়ে 5 পৃষ্ঠাকে ভরিয়ে দিয়েছিল। বউয়ের প্রতি ভালোবাসা, ব্যথা, বেদনা, তার সেই কর্মস্থলে কেমন লাগছে না লাগছে সমস্ত ফিলিংস সে কলমের ভেতর দিয়ে বের করে পৃষ্ঠায় 5 পৃষ্ঠা যে সে 5 পৃষ্ঠায় সাজিয়ে বউকে একটা চিঠি লিখেছিল। তাহলে মনে রাখবে ভালো করে। চিঠি পকেটেই ছিল, সেই চিঠিটা পকেটে ছিল। একটু মমতা বোধ করিল বটে, চিঠিটার জন্য একটু মায়া হচ্ছিল, চিঠিটার জন্য একটু ওর মায়া মমতা। বউকে লিখেছে, অবশ্যই একটা মায়া হবেই, বুঝতেই পারছো সকলে, বউকে লিখেছে। কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোকটা সে সামলাইতে পারিল না। কিন্তু হোক না বউকে লেখা, সে বউয়ের চাইতেও নদীকে বেশি ভালোবাসে। তাই কি করলো চিঠিটা কি করলো? একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগলো। 5টা পৃষ্ঠা, একটা করে পৃষ্ঠা ছেড়ে এরকম করে গোল গোল বানায় আর টুক করে নদীতে দিয়ে দেয়। আর নদী সেটাকে ভাসিয়ে নিয়ে যায় বা স্রোতের মধ্যে, তার আবর্তের মধ্যে ঢুকে নিয়ে সেই চিঠিটাকে অদৃশ্য করে দেয়। দুজনে যেন খেলছে, নদী আর নদের চাঁদ একে অপরের সঙ্গে যেন খেলছে। এরকম খেলা যখন চলছে, হঠাৎ কি হলো? বৃষ্টি নামলো। ওই যে তারপর বৃষ্টি নামিল, তারপর নামিল বৃষ্টি। সে কি মুষলধারে বর্ষণ, সেই সম বেগে একেবারে মুষলধারে বর্ষণ। খেলা করতে করতে তার নদের চাঁদ যেখানে খেলা করছিল নদীর সঙ্গে, আবার সেখানে শুরু হয়ে গেল কি? মুষলধারে বর্ষণ, প্রবল বৃষ্টি। ঘণ্টা 3 বিশ্রাম করিয়া মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হইয়াছে। মনে রাখবে যে মেঘ কতক্ষণ বিশ্রাম নিয়েছিল বা বিশ্রাম করেছিল? ঘণ্টা 3, অর্থাৎ 3 ঘন্টা। মানে 5 দিন বৃষ্টিতে হয়েছে, বিকালের দিকে বৃষ্টি থেমেছে আর একটা 3 ঘন্টা বৃষ্টি হয়নি। তাতে যেন নদী বলছি, মেঘ যেন কি মানে বিশ্রাম নিচ্ছিল, বলে 5 দিন বৃষ্টি দিলাম, একটু থামি, 3 ঘন্টা একটু জিরিয়ে নিই, 3 ঘন্টা একটু বিশ্রাম নিয়ে আবার সে প্রবল উদ্যমে বৃষ্টি দিতে শুরু করছে। একদম ঝাঁঝা করে মুষলধারে বৃষ্টি দিতে শুরু করেছে মেঘ। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। মুষলধারে বর্ষণ হচ্ছে, তবুও নদের চাঁদ সেই ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে আছে। নদীর উপর যে ব্রিজ, সেই ব্রিজের ধারক স্তম্ভের শেষ প্রান্তে নদের চাঁদ বসে আছে। আর তখনই শুরু হয়ে গেছে কি? মুষলধারে বর্ষণ। নদের চাঁদ ওঠেনি, বসেছিল।
নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল। অশ্রুতপূর্ব অর্থাৎ যে যা আগে কখনো শোনা হয়নি, এরকম একটা শব্দ নদী থেকে যেন উঠে আসছে, অশ্রুতপূর্ব শব্দ। তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল। ওই নদী থেকে একটা অশ্রুতপূর্ব শব্দ আর বৃষ্টির শব্দ, বৃষ্টির ঝমঝম শব্দ, বৃষ্টির ঝমঝম শব্দ, নদী থেকে একটা অশ্রুতপূর্ব শব্দ, এই দুটি শব্দ মিলে এমন একটা ভয়ানক শব্দের সৃষ্টি করেছে, নদের চাঁদের মন থেকে সমস্ত রকম আনন্দ যেন উধাও হয়ে গেল। তার মনে হইতে লাগিল, কি মনে হইতে লাগলো? এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। এই ভীষণ অর্থাৎ ভয়ানক আবার মধুর, ভয়ানক মিষ্টি শব্দ শুনতে শুনতে তার সর্বাঙ্গ যেন আড়ষ্ট হয়ে আসছে। কার? নদের চাঁদের এই ভীষণ মধুর শব্দ শুনতে শুনতে। নেক্সট দেখি এখানে কি বলেছে। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকারে ছাইয়া গেল। ধীরে ধীরে দিনের যে আলো স্তিমিত হয়ে আসলো, কমে এসে চারিদিক অন্ধকার হয়ে গেল। সন্ধ্যা, অল্পকালের মধ্যেই সন্ধ্যা নেমে আসলো, চারিদিক অন্ধকার হয়ে গেল ক্রমে ক্রমে। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া, সে মুষলধারে সম করে বৃষ্টি হচ্ছিল, কিছুক্ষণ যেন একটু কমলো, করে কমলো একটু, তারপর কি একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। আবার সে মুষলধারে করে বৃষ্টি শুরু হয়ে গেল। ব্রিজের উপর দিয়া একটা ট্রেন চলিয়ে যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। তারপর নদের চাঁদ তো এক মনে বসেছিল, আর সেই নদীর শব্দ আর বৃষ্টির ঝমঝম শব্দ মিলে যে একটা ভীষণ মধুর শব্দ সৃষ্টি হয়েছিল, সেই শব্দ শুনতে শুনতে তো নদের চাঁদ অবসন্ন হয়ে গেছিল। সে একদম চুপচাপ অবসন্ন আড়ষ্ট হয়ে বসেছিল। বাইরের জগতে কি ঘটছে না ঘটছে সেই জন্য কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে সেখানে। তো তারপরে কি, ব্রিজের উপর দিয়ে হঠাৎ করে একটা ট্রেন ঝিক চিক 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 করে চলে যেতে শুরু করলো। আর সেই শব্দে নদের চাঁদ হঠাৎ করে মানুষকে ঘুম থেকে ডাকলে কেমন কি হয়েছে এরকম করে ওঠে না? সকলে বুঝতে পারছে, যারা হোস্টেলে থাকো বুঝতে পারছো। হঠাৎ করে উঠে নামাজ বাস উঠে গেল। তো হঠাৎ করে ঘুম, শুধু এই হোস্টেল না, বিভিন্ন জায়গায় হঠাৎ করে মানুষকে হঠাৎ কাঁচা ঘুম থেকে ভাঙালে মানুষকে যেরকম অবস্থা হয়, সেরকম নদের চাঁদ যেন সেই আকস্মিক আঘাতে, ট্রেনের শব্দের আকস্মিক আঘাতে সে একেবারে হতভম্ব হয়ে গেছে নদের চাঁদ, যে কি ব্যাপার, কি হচ্ছে। সে তাকে দিশাহারা করে রাখলো সেই শব্দ। তারপর সে অতি কষ্টে উঠে দাঁড়ালো। তারপর সে অতি কষ্টে একটু সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। তখন নদের চাঁদের খুব ভয় করতে লাগলো। সে ওরকম শব্দ, তারপর ঝমঝম বৃষ্টি, একবার হঠাৎ করে ঝাঁ করে একটা ট্রেন চলে গেল, সেই সমস্ত কিছু মিলিয়ে নদের চাঁদের ভেতরে, বুকের ভেতরে যেন একটা ভয় সৃষ্টি করলো। নদের চাঁদ খুব ভয় পেয়ে গেল। হঠাৎ তাহার মনে হইয়াছে, আর হঠাৎ তার মনে হলো, কি মনে হলো? রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে সে ব্রিজের উপরে বসেছিল। তাই বলছে কি, রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয়নি। এটা তার পরে মনে হলো যে আমার এখানে এরকম ভয়ঙ্কর নদীর ব্রিজের ওপরে বসে থাকা উচিত হয়নি। নদের চাঁদ এটা অনুভব করলো। আর কি অনুভব করলো? যে সে ভাবছে, হোক ইট, সুরকি, সিমেন্ট, পাথর, লোহা লক করে গড়া ব্রিজ, বলছে হোক না যত একেবারে কংক্রিট দিয়ে যত মজবুত করেই
ইট সিমেন্ট সুরকি পাথর লোহার ওপর দিয়ে ব্রিজটা বানানো হোক না কেন, যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। মানে কি, যে নদী এত উন্মত্ত হয়ে উঠেছে সে যে কোনো মুহূর্তে আমি যে ব্রিজের উপর বসে আছি সে ব্রিজকে ভেঙে গুড়িয়ে ভাসিয়ে নিয়ে যেতে পারে। নদের চাঁদ এটা বুঝতে পারলো, সে অনুভব করলো। তারপর কি সে কি করলো, অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিল। তারপর মনে হলো যে না, আমার ফেরা উচিত, আমাকে ফিরে যেতে হবে। সে তখন সেই অন্ধকারে অতি সাবধানে, অন্ধকারের পথ দেখা যাচ্ছে না, সে অতি সাবধানে লাইন ধরে ধীরে 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 হাঁটতে 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 কি স্টেশনের দিকে যেতে লাগলো। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদেচাঁদ ভাবলো এই নদী বিদ্রোহ করেছে, আর এই বিদ্রোহের কারণ আমি বুঝতে পেরেছি। প্রত্যেকটা বিদ্রোহতে একটা করে কারণ থাকে, ইতিহাসে তোমরা কতই না বিদ্রোহ করেছো। তো সেরকম এই বিদ্রোহ নদেচাঁদ মনে হচ্ছে নদীর এই বিদ্রোহেরও একটা কারণ আছে, আর সেই বিদ্রোহের কারণ আমি বুঝতে পেরেছি। আমি বলতে এখানে নদেচাঁদ বলছে এই বিদ্রোহের কারণ আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছে, যে ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশের মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায়। কি, নদেচাঁদ ভাবছে এই ব্রিজটাকে নদী ভেঙে দিয়ে ভাসিয়ে দিয়ে দুপাশে যে মানুষ উঁচু বাঁধ দিয়েছে সেই বাঁধগুলোকে চুরমার করে দিয়ে নদী তার স্বাভাবিক গতিতে তার পথ দিয়ে চলতে চায়। তার মানে মানুষ নদীর দুপাশে বাঁধ নির্মাণ করে আর ওই লোহা লক্করে ইট সিমেন্ট সুরকি দিয়ে যে ব্রিজ নির্মাণ করেছে, সেই ব্রিজ আর সেই বাঁধ নদীর গতিপথকে স্বাভাবিক গতিপথকে রুদ্ধ করে দিয়েছে। তাই যেন নদী ক্ষেপে গেছে যে আমার রাস্তায় তোমরা মানুষেরা এই সমস্ত কিছু বসিয়েছ, যন্ত্র সভ্যতার উন্নতি দেখাচ্ছ, সব দেব ভেঙে গুড়িয়ে। এটাই হচ্ছে নদীর বিদ্রোহের কারণ। আর এটা অনুভব করেছে কে, নদেচাঁদ অনুভব করেছে যে নদী কেন বিদ্রোহ করেছে। এবার নদেচাঁদ আরেকটা কথা ভাবছে, আরেকটা চিন্তা তার মনে উদয় হচ্ছে। কি চিন্তা, কিন্তু পারিবে কি, নদী কি ভাঙতে পারবে? নদী এগুলো ভেঙে নিয়ে যেতে চাইছে, কিন্তু নদী কি এই লোহা লক্করে করা ব্রিজ আর দুপাশে যে বাঁধ এগুলোকে ভাঙতে পারবে? পরের দিকে দেখো কি বলছে, পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? বলছে যদিও এবারকার মতো সেই বাঁধ আর ব্রিজ ভেঙে দিল, কিন্তু মানুষ কি নদীকে রেহাই দিবে? রেহাই দিবে বলতে এটাই বোঝাতে চাইছে, যদি প্রথমবারের মতো নদী তার সেই ব্রিজ এবং বাঁধকে ভেঙে ফেলে, পরের বারে তার চাইতে দ্বিগুণ ত্রিগুণ যন্ত্রাংশ দিয়ে উন্নত প্রযুক্তি সহকারে আবার বাঁধ আর ব্রিজ নির্মাণ করে দিবে, যেটা নদীর পক্ষে ভাঙা আর সম্ভব হয়ে উঠবে না। সেই জন্য বলছে নদেচাঁদ, পারিলেও নদী যদি এইটাকে ভেঙে দেয়, পরবর্তীতে যা তৈরি করা হবে, পরবর্তীতে মানুষ আবার তৈরি করবে, অর্থাৎ মানুষ নদীকে রেহাই দিবে না, আবার ব্রিজ আরো কঠিন করে বাঁধ নির্মাণ করবে, অর্থাৎ মানুষেরা নদীকে রেহাই দিবে না কিছুতেই। তারপরের লাইন, আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে, যেটা আমি বললাম যে আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে, কাল মানুষ আবার কি করবে, সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলবে আবার নতুন করে। তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের অর্থাৎ নদেচাঁদ যেখানে যে নদীর ধারে জন্মগ্রহণ করেছিল, নদেচাঁদের দেশের নদী, তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে। বলছে নদী যদি এই তার কর্মস্থলী নদীটা যদি এই ব্রিজ বাঁধ ভেঙেও ফেলে, পরে মানুষ আবার নতুন করে কঠিন করে বানাবে, যার ফলে নদীর গতিপথ আরো রুদ্ধ হয়ে যাবে এবং সেই নদী ধীরে ধীরে জলহীনা হয়ে পড়বে, জল শুকিয়ে যাবে এবং সেই নদেচাঁদের কর্মস্থলের সেই নদীর অবস্থা নদেচাঁদের দেশের নদীর মতো হয়ে যাবে।
তারপর স্টেশনের কাছে নদের চাঁদ ভাবছে, এই সমস্ত কিছু নদের চাঁদ কল্পনা করছে। ওই অন্ধকারে পথ বেয়ে সে অন্ধকারে পথ ধরে সে ধীরে ধীরে হাঁটছে সাবধানে, আর এই সমস্ত কথাগুলো সে ভাবছে। আবার এবার নদের চাঁদ কী ভাবছে, স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। নদের চাঁদ তার কর্মস্থলের পাশের নদীটির উপরে যে ব্রিজটার জন্য যে ব্রিজ নির্মিত হয়েছে সে ব্রিজটার জন্য নদের চাঁদের এতদিন ধরে কি হচ্ছিল, গর্ব হচ্ছিল, যে আনন্দ হচ্ছিল, আমার কর্মস্থলের পাশে একটা বড় সুন্দর একটা ব্রিজ আছে, গর্ব হতো নদের চাঁদের। কিন্তু আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। কিন্তু নদীর প্রতি ভালোবাসায়, নদীর প্রতি অগাধ প্রেম, বিশ্বাস, ভরসা থাকায়, সেই প্রেমের বশবর্তী হয়ে, সেই ভালোবাসার বশবর্তী হয়ে, বুঝতেই পারছো সে বউয়ের থেকে নদীকে বেশি ভালোবাসে। তাহলে কতটা সে নদীকে ভালোবাসে। তাই বলছে যে এই নদীর উপর ব্রিজটা বানানোর কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল ব্রিজের। নদী তার স্বাভাবিকভাবে গতিপথ বেয়ে স্রোতে স্বচ্ছন্দে আনন্দে নাচতে নাচতে বেয়ে বেয়ে প্রবাহিত হয়ে যেতে পারছে না। তাই নদের চাঁদের দুঃখ হচ্ছে, কি প্রয়োজন ছিল ব্রিজটা না হলেই ভালো হতো। তাহলে এই 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 মন্তব্য থেকে বোঝা যাচ্ছে সে নদীকে কত ভালোবাসে। বারবার দেখো কিছু কিছু সেন্টেন্সের মধ্যে, বাক্যের মধ্যে নদের চাঁদের নদীর প্রতি গভীর ভালোবাসা ফুটে উঠেছে। তেমনি এই লাইনটির মধ্যে আমরা খুঁজে পাচ্ছি যে আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। শেষ অংশে আমরা এসেছি। বোধ হয় আবার নদের চাঁদ নিজেই প্রশ্ন করছে, নিজেই উত্তর দিচ্ছে। ওই যে প্রশ্ন করলো যে আজ তার কি মনে হলো, কি প্রয়োজন ছিল ব্রিজের। আবার কি এইবারে যে প্রশ্নটা, এটা নদের চাঁদ নিজের প্রতি, এই উত্তরটা নদের চাঁদ নিজে দিতে পারেনি, এই উত্তরটা অন্য কেউ দিয়েছে। মানে এতক্ষণ দেখা যাচ্ছিল কি নদের চাঁদ কিছু প্রশ্ন তার নিজের মনে উদয় হচ্ছে, আর উত্তরও সে নিজেই যেন তৈরি করে ফেলছে। কিন্তু শেষ অংশে এসে উত্তরটা নদের চাঁদ দিতে পারছে না। শেষ অংশে এসে শেষ প্রশ্নের উত্তর নদের চাঁদ আর নিজে দিতে পারছে না। দেখো এখানে নদের চাঁদের পরিণতিটা কি হচ্ছে। বোধহয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই পিছন হইতে 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল। নদের চাঁদে এমন যে এত প্রশ্ন উদয় হয়েছে, আর শেষের প্রশ্নের উত্তর সে যেন রেডি করতে পারলো না, তৈরি করতে পারলো না। ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উত্তরটা কে দিয়ে দিল, মানুষের যে উন্নত যন্ত্র সভ্যতায় বাস করছি, সেই মানুষের হাতের তৈরি ট্রেন, সেই ট্রেন নদের চাঁদকে পিষে দিয়ে চলে গেল। সেটাই তোমার উত্তর। নদীর গতিপথ যেমন রুদ্ধ করে দিয়েছে সেই ব্রিজ, নদের চাঁদের জীবনের গতিপথটাও স্তব্ধ করে দিল মানুষেরই হাতে নির্মিত যন্ত্র সভ্যতার এক প্রতীক ট্রেন। সেই ট্রেন নদের চাঁদকে পিষে দিয়ে উত্তর দিয়ে দিল। তাহলে লাইনটি পড়ি একবার। 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষিয়া দিয়ে চলিয়ে গেল ছোট স্টেশনটির দিকে। সেই ছোট স্টেশনটির দিকে নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে, যে ছোট স্টেশনটিতে নদের চাঁদ 4 বছর ধরে স্টেশন মাস্টারি করেছে, আর কি ওই বন্দি নদীটাকে, তার কর্মস্থলের সেই বন্দি নদীটাকে ভালোবেসেছে, আপ্রাণ ভালোবেসেছে। প্রকৃতির প্রতি তার অগাধ ভালোবাসা, নদীর প্রতি তার অগাধ ভালোবাসা। নদীকে বাঁচানোর প্রশ্ন তার মাথায় এসেছিল, কিন্তু মানুষের হাতে তৈরি যন্ত্র নদের চাঁদের এত প্রকৃতির জন্য এত চিন্তা, এত ভাবনা হয়তো ভালো লাগেনি, যে প্রকৃতির জন্য এত চিন্তা তোমাকে পিষিয়ে দিয়ে উত্তর দিয়ে দিচ্ছে। এভাবে নদের চাঁদের জীবন স্তব্ধ হয়ে যায়, থেমে যায়, সেই কর্মস্থলের নদীটির মতোই। তো এই হলো নদের চাঁদ গল্প। আর তোমরা সকলেই আশা করি মন দিয়ে শুনেছ।
এর পরবর্তীতে বইগুলো তোমরা ভালো করে পড়বে, যে বইগুলো তোমাদের কাছে আছে। আজকে তাহলে এই পর্যন্তই রাখি। সকলেই ভালো থেকো। আসসালামু আলাইকুম।